গল্প ভালোবাসি মন্ত্রী মশাই, লেখনীতে মোসাম্মৎ তাফসিরা চৌধুরী। গল্প পর্ব ৯। বাড়িতে ফিরেই ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিল সবাই। আজকে সবাই চৌধুরী বাড়িতেই থাকবে। রুকসানা বেগম বলছেন দ্বিমত যাতে কেউ না করে। তাফসিরার ঘুম ভাঙে ৯টা ৫০-এ। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে সবাই আড্ডা দিচ্ছে। তাকে দেখে ডাক দেয় রুকসানা বেগম। তা কেমন এনজয় করলেন শাশুড়ি আম্মা? তাফসিরা হাসে। মানুষটার সাথে সাথে মন খারাপ হলো হাওয়াই হয়ে যায়। অনেক মজা করেছি কাকিয়া। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকিয়া। তোমরা সাথে গেলে কিন্তু আরও বেশি মজা হতো। তোমার নিম পাতার মতো ছেলেটা আমায় ধমক দিয়েছে। শেষের কথাটা ফিসফিসিয়ে বলল তাফসিরা। ঠিক আছে, পরের বার অনেক অনেক বেশি মজা করিস। আমাকে নিম পাতার মতো ছেলেটা। ডিনার শেষে বড়রা সবাই চলে গিয়েছে নিজ নিজ কক্ষে। ছোটরা সবার প্ল্যান হচ্ছে ছাদে যাওয়া। এতক্ষণ ঘুমানোর ফলে কারোর ঘুম আসবে না তা তো সবারই জানা। আড্ডা দিবে আর সাথে ১ কাপ করলেও কফি হলে মন্দ নয়। ছেলেরা ছাদেই আছে। তাফসিরারা সবার জন্য কপি করে ছাদে আসলো। সবাই গোল হয়ে বসলো। জোর করে সিফাত আর ফাহাকে পাশাপাশি বসিয়েছে সবাই। কিছুক্ষণ পর ফাহা হুট করে বলল, দোস্ত তোর গানের গলা ভীষণ সুন্দর, প্লিজ একটা গান গা। বান্ধবীর এহেন কথায় তাফসিরা চোখ বড় বড় করে তাকালো। বলে কি মেয়েটা, সবার সামনে গান গাইবে সে? না, কখনো না। অন্য সময় তাও ঠিক আছে, কিন্তু আসিফ ভাই, না না। বাবা আসিফ ভাইয়ের সামনে সে কখনো গান গাইতে পারবে না। কি সত্যি নাকি পিচ্ছি? না না ভাইয়া, মিথ্যা কথা বলছে মেয়েটা। তাফসিরের কথা শুনে হাসলো সিফাত। ব্রুকুসকে তাকায় আসিফ। মেয়েটা গানও করতে জানে? বাহ, জানতো না তো আসিফ। মেয়েটা আর কি জানে আল্লাহ মালুম। দোস্ত, অন্য গ্রহের চাঁদ, এইটা গানা, তোর গলায় মানায় ওটা। ছোট করে বলে ইস্পা। সাথে যোগ দিল নিলয়। নীলিমা আপু, একটা গানই তো। হ্যাঁ রে বোন, একটা গানই তো। আর এখানে আমরাই তো, সমস্যা নেই। সবাই এটা ওটা বলছে। আসিফ চুপচাপ দেখে যাচ্ছে। এতগুলো মানুষের কথা কি ফেলতে পারে মেয়েটা? চোখ বন্ধ করে গান ধরল সে। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রের চোখ, আমি কি আর দেব বলো? গানটা আপনার নিজ দায়িত্বে গেয়ে নেবেন। আমার একলা থাকার চাঁদ, তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যার জ্যোৎস্না। চোখ বন্ধ করে পুরো গানটা শেষ করে মেয়েটা। গান শেষে সবাই হাততালি দিলে এটা ওটা বলছে। তখন তাফসিরা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে চোখের কোণে জমা জলটুকু সবার থেকে আড়ালে করতেই ব্যস্ত। কষ্ট হচ্ছে মেয়েটার। অন্য প্রেমিক প্রেমিকাকে দেখলে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেতে ইচ্ছে করে, এইটাই স্বাভাবিক। ইচ্ছে না করলে সেটা হবে অস্বাভাবিক। মেয়েটারও তো ইচ্ছে হয় আসিফ ভাই তাকে ভীষণ ভালোবাসি বলুক, কিন্তু সে কথা কি বোঝে এই পাষাণ অসভ্য হিটলার বেটা? সকাল সকাল পার্টি অফিসের উদ্দেশ্যে বেরিয়েছেন আসিফ আর নিলয়। ঘড়ির কাঁটা ৯টার পড়তেই বেরিয়ে গেলেন বাড়ির ৩ কর্তা। জরুরি মিটিং আছে তাদের। তাফসিরা আর নীলিমা ক্লাস নেই আজ, বাড়িতেই থাকবে তারা। সবাই নিজ নিজ কাজে বেরিয়ে যাওয়ার পরপরই ফুরফুরে মেজাজে যাদের নিয়ে রান্নাবান্নায় লেগে পড়েন রুকসানা বেগম।
তিনি বিভিন্ন পদ রান্না করছেন, আজ করবেনই না কেন? ছেলের বিশেষ দিন তিনি বিশেষভাবে পালন করতে চান। সবই ছেলের পছন্দের খাবার, শুধু কি ছেলের বিশেষ দিন? আজ আজ তার নিজেরও তো বিশেষ দিন। আজকের দিনে তো ঘর আলোকিত করে তার কোল জুড়ে এসেছিল আসিফ। জীবনের প্রথমবারের মতো মতো মা হওয়ার যে আনন্দটা ছিল তিনি আজও ভুলেননি। 5টা বছর এই দিনটার ছেলে দূরে দূরে ছিল, তবে এবছর সব দূরত্ব মিটে ছেলে তার কাছেই তো আছে। এর থেকে বেশি আর কি চাই মায়ের মন? আজ কিচ্ছু কমতি রাখবেন না তিনি, সাথে আজ বিশেষ কিছু চাইবেন ছেলের কাছে। তাই তো তাকে এত আনন্দিত দেখাচ্ছে। আজকে সকালের শুরুটা ভীষণ অন্যরকম, খুশি খুশি লাগছে একদম। আসিফ ভাইকে মনের কথা বলতেই হবে আজ। অপেক্ষা আর কত? এইবার না হয় অপেক্ষার প্রহর শেষ করা হোক। এইবার না হয় প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়া হোক। পরক্ষণে মনে হয় উনি যদি না চায় আমায়, যদি ফিরিয়ে দেয়, তাতে কি? সে তো ভালোবেসেই যাবে। ভালোবাসার সময় তো শর্ত ছিল না তাকে ভালোবাসতেই হবে আমায়। পুরো ঘর পরিষ্কার করার দায়িত্ব পড়েছে দুবনের ওপর। সকাল থেকে দুপুর হয়ে গেল, মাত্রই কাজ শেষ করে সবাই শাওয়ার নিতে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির 3 কর্তা বাড়িতে ফিরবেন। রুকসানা বেগমের কড়া আদেশ, দুপুরে সবাইকে বাড়িতে উপস্থিত হতেই হবে। শাওয়ার নিয়ে অজু করে দুপুরের নামাজ আদায় করে নিলেন মেয়েরা। নামাজ শেষে রুকসানা বেগম ফোন দেন ছেলেকে। রিং হতে কেটে গেল কল। একে একে 4বার ফোন দেওয়ার পর কল রিসিভ করে আসিফ। আম্মু, এখন প্রচুর ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি তোমায়। মাকে কিছু বলতে না দিয়ে লাইন কেটে দিল আসিফ। মন খারাপ হলো রুকসানা বেগমের। ছেলের জন্য এত আয়োজন, কিন্তু ঠিক সময়ে খাবেই বা না ছেলেটা, ভেবেই খারাপ লাগছে তার। মোবাইল রেখে তিনি বসার ঘরের দিকে গেলেন। সবাই সেখানে রয়েছে, দেখছে ছোট ছেলেটার জন্য এত কিছু করলাম, সে নাকি ব্যস্ত আছে। খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে বুঝ। আফসোস করে বললেন রুকসানা বেগম। মন খারাপ হলো সবার। ইদানিং ছেলেগুলোর না খাবারের ঠিক আছে, না ঘুমানোর। ছেলেদের উপর কাজের চাপ বেশি, মায়েদের মন খারাপ হয়। তবে ছেলেরা কি তা বোঝে? তারা তো পড়ে থাকে কাজ নিয়ে। বাড়ি ফিরছেন 3 কর্তা। তারা বাড়িতে ফিরতেই রুকসানা বেগম ছেলেকে নিয়ে একগাদা অভিযোগ করছেন স্বামীর কাছে। কিচ্ছুটি বললেন না বিল্লাল চৌধুরী। তিনি জানেন ছেলে কাজে ব্যস্ত, তবে আজকে এমন একটা করা উচিত হয়নি। তবে ছেলে যেহেতু আসলোই না, তাদেরও ফিরে যাওয়ার দরকার। রুকসানা বেগম কথা বাড়ায় না আর। খাওয়া শেষে 3 কর্তা বেরিয়ে গেলেন। রুকসানা বেগমটাই বসে রইলেন বসার ঘরে। ছেলে আসলে তবেই মুখে খাবার দেবেন তিনি। উম্মে সালমাকে বললেন সবাইকে নিয়ে খেয়ে নিতে, কিন্তু বড় আপা না খেয়ে থাকবে, তারা কিভাবে খাবেন? রুকসানা বেগম অনেক বললেও খাওয়াতে পারলেন না। সবাই বসার ঘরে আসিফের অপেক্ষায়। ছেলেটা যে ফোন দিবে বললো না, তাও তো দিল না। রুকসানা বেগম ফোন দিলেন না আর। কাজের প্রচুর চাপ হবে হয়তো, নয়তো ছেলে একবার ফোন দিয়ে জানতো মাকে। কাজের মধ্যে ডিস্টার্ব করতে চাইলেন না রুকসানা বেগম। অন্যদিকে তাপসিরা মুখটা প্যাঁচার মতো করে বসে আছে। খিদার প্রাণ পাখি উড়ে যাচ্ছে মেয়েটার, কিন্তু কিছু বলতে পারছে না বেচারি। মা কাকিয়ারা সবাই না খেয়ে বসে আছে। সে ঢেং ঢেং করে কিভাবে বসে খেতে হয়। এই মুহূর্তে আসিফ ভাইয়ের উপর রাগ হচ্ছে ভীষণ। কেন রে, খাবারটা খেয়ে কাজ করলে কি হয়? হিটলার লোক, তার জন্য এতগুলো মানুষ বসে আছে, আর সে মহারাজা কি যে উদ্ধার করছে কে জানে। মেয়েটার বিড়বিড় করছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে। ঘড়িতে বাজে 3টা 17, এখনও আসার নাম নেই। কি যে করছেন উনি। পেরিয়ে যায় সময় অনেকটা, কারো খাওয়া হলো না আর। ছেলেদের চিন্তায় চিন্তার প্রেশার বেড়েছে রুকসানা বেগম আর সায়রা খাতুনের। বড় আপাদের অবস্থা দেখে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উম্মে সালমা। আসিফের মোবাইলে এই নিয়ে অনেকবার ফোন দিয়েছে নীলিমা, ফোন বন্ধ আসছে ভাইয়ের। আসিফের ফোন বন্ধ পেয়ে নিলয়কে ফোন দিল। মেয়েটা
রিং হয়ে কেটে যাচ্ছে। এবার ধৈর্যহারা হয়ে বসেছে সবাই। নীলিমা বাবাকে জানিয়েছে ভাইয়ের কথা। চিন্তায় প্রায় অজ্ঞান অবস্থা তাপসিরার। ডাকছে মেয়েটার মন। তার আসিফ ভাই তো এতটা কেয়ারলেস নয়। তাহলে হলোটা কি? না ভাবতে পারছে না মেয়েটা। সব শূন্য লাগছে যেন তার। রোকসানা বেগম আর বসে থাকতে পারছেন না। এ মাথা থেকে ও মাথা পায়চারি করে যাচ্ছেন। আসিফের বাবাকে ফোন দেওয়া হয়েছিল। বেশ সময় তো হলো, তিনি আসছেন না কেন এখনো? তার বাপ ছেলে চাইছেটা কি আমার কাছে? এমন সময় কলিং বেলটা বেজে উঠল। রোকসানা বেগম চোখ চকচক করে উঠল। এই বুঝে ছেলে এসেছে। নীলিমা তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। বাবাকে দেখে মেয়েটা ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। বিল্লাল চৌধুরীর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সিফাতকে ফোন দিয়ে জানতে পারেন ছেলেরা নেই তার সাথে। সেই থেকেই চিন্তায় পড়ে গেলেন তিনি। কি হয়েছে মা? তোমার ভাইয়া ঠিক আছে? কান্না কান্না বন্ধ করো। মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন বিল্লাল চৌধুরী। কই আমার ছেলে? নিয়ে আসুনি কেন তাকে? কোথায় সে? এখনও আসছে না কেন? বললেন রোকসানা বেগম। আহা, এমন করছো কেন তুমি? ঠিক আছে, তোমার ছেলে সিফাতের সাথে কথা হয়েছে, সে নিচ্ছে খোঁজ। সিফাত ভাইয়া? ভাইদের সাথে নেই শুনে কেঁদে দিল তাপসিরা। সময় গড়িয়ে যাচ্ছে। দিনের আলো লুকিয়ে অন্ধকার নেমে এসেছে। হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না। বিল্লাল চৌধুরী ভাইদের বেরোতে বললেন। উনি নিজেও বেরোবেন একটু পর। কলিং বেলের শব্দ শুনে দরজার দিকে তাকালো সবাই। শব্দের সাথে সাথে ধক করে উঠল তাপসিরার বুক। নিশ্চয়ই আসিফ ভাই এসেছেন। নীলিমা দরজার কাছেই ছিল। তড়িঘড়ি ঘরে দরজা খুলে দিল। বাইকে থেকে চিৎকার করে কেঁদে উঠল মেয়েটা। ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে জ্ঞান হারালেন রোকসানা বেগম। চৌধুরী বাড়ির এমন একটা খুশির দিনে এমন বিপদ আসবে কেউ কল্পনা করেনি। এক হাতে সিফাতের কাঁধে ভার দিয়ে দাঁড়িয়ে আছে আসিফ। অন্য পাশ থেকে নিলয় জুড়ে রেখেছে ভাইকে। হাতে মাথায় ব্যান্ডেজ করা আসিফের শরীরের বিভিন্ন জায়গায় ছিলে গিয়েছে। রক্তের চুপ চুপ দাগ শার্টের দৃশ্যমান। ছেলেটার অবস্থা দেখে আটকে ওঠে সবাই। বসার ঘরেই থেমে গিয়েছে তাপসিরা। নড়াচড়া যেন বলে গিয়েছে সে। তার আসিফ ভাইয়ের এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। আজকের দিনে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে তার। চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। প্রিয় মানুষের করুণ অবস্থা দেখলে বুঝি এমন হয়। পৃথিবী শূন্য শূন্য লাগে। বাড়ি ভর্তি মানুষজনের মধ্যেও একা একা লাগে। অনুভব হলো বুকে চিনচিন ব্যথা হচ্ছে। ওর রুমে নিয়ে যাও ওকে, নিলয়কে বললেন বিল্লাল চৌধুরী। সিফাত আর নিলয় নিয়ে গেল ভাইকে। রোকসানা বেগমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। মস্তিষ্ক সচল হয়ে তাপসিরার। হাত পা কাঁপছে। ডাক্তার আসতে বলা হয়েছে। তাপসিরা সবাইকে দেখে নিল একবার, তারপর হাঁটা ধরে সিঁড়ির দিকে। মন মানছে না তার। মানুষটাকে দেখতে যাওয়া উচিত না। কিছুতেই যে শান্তি পাবে না তার এই ছোট্ট মনটা। আসিফ বেডরুমের সামনে এসে দাঁড়ানো সে। দরজা খোলাই আছে। ভেতরে যাওয়ার সাহস নেই তার। তাছাড়া ভাইয়াও তো আছে রুমে। সে গেলে কি ভাববে তারা? ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে সিফাত। আসিফকে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নিলয়। দেখেই বোঝা যাচ্ছে ফ্রেশ হয়ে বেরিয়েছে তারা। নিলয়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। দরজার দিকে চোখ যেতেই এমন পরিস্থিতি মুচকি হাসে ছেলেটা। বোনের ফ্যাকাশে চেহারাটা দেখে মায়া হলো তার। ইচ্ছে হলো ছোট বোনটিকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিতে। এতদিনে বেশ বুঝতে পেরেছে বোনও ভীষণ ভালোবাসে ভাইয়াকে। আর এমন বোনের মুখে যা অবস্থা হয়েছে তা দেখে তো একদম নিশ্চিন্ত সে এটা তার বোনের আবেগ না ভালোবাসাই। ভাইকে ঠিক করে বিছানায় শুয়ে দিয়ে পেছনে ফিরে তাকায় নিলয়। বোনটা তার এখনও দাঁড়িয়ে আছে। বনু, ভেতরে আয়। তাপসিরা তো এতক্ষণ এটার আশায় ছিল। ভাই ডাকা মাত্রই প্রবেশ করলো রুমে। আসিফ দুর্বল চোখে তাকালো তাপসিরার দিকে। মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কান্না করছিল এতক্ষণ। আসিফ বেশ বুঝতে পারে মেয়েটার অনুভূতি। সে তো অবুঝ নয়, অনুভূতিহীন নয়, তবে নিজের অনুভূতি বুঝে উঠতে পারছে না
এই যে মেয়েটা কান্না করছে তার জন্য, কথাটা বুঝতে পেরে ভীষণ ভালো লাগছে তার। মেয়েটার কান্না আনন্দময় সুখ দিচ্ছে তাকে। তার মা যে মেয়েটার জন্য কেন এমন করে বুঝতে পারছে না। ভীষণ অন্যরকম মেয়েটা। দুর্বল চোখে চেয়ে হাসলো আসিফ। চলচল চোখে তার আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে আছে তাপসিরা। আসিফ ভাই আজ কেমন করে যেন তাকিয়ে আছে তার দিকে। এই চোখের ভাষা সে পড়তে পারে না। কেমন গভীর শান্ত চাহনি মানুষটার। সারা শরীরে শিরশির করে ওঠে মেয়েটার। ডাক্তার দেখে গিয়েছে রুকসানা বেগমকে। সারাদিন না খেয়ে থাকায় তার অতিরিক্ত চিন্তার কারণে সেন্সলেস হয়ে পড়েছেন তিনি। ডাক্তার জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই সেন্স ফিরবে তার। সবাই গম্ভীর মুখ করে বসে আছেন বসার ঘরে। রুকসানা বেগম নিজের ঘরে আছেন। এখনও সেন্স ফেরেনি তার। উম্মে সালমা রয়েছে তার সাথে। ভাইকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে মাত্রই নিচে এসেছে নিলয়। নিচে আসতেই সবার নানান প্রশ্ন। কিভাবে আসিফের এই অবস্থা হলো, কখন হলো, তুই কোথায় ছিলি? থামো তোমরা, আমি বলছি সব, বলল নিলয়। নিলয় বলতে শুরু করলো ফ্ল্যাশব্যাক। আসিফ যখন মিটিংয়ে ছিল তখন রুকসানা বেগম বারবার ফোন দিচ্ছিলেন। তা দেখে নিলয় ভাইকে বলল, ভাইয়া তুমি বাড়িতে চলে যাও, এদিকটা আমি সামলে নেব, নানা দুজন একসাথেই ফিরবো। ভাইয়া একটু বোঝো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় কথা কাকিয়া বসে আছেন। কিন্তু তোকে রেখে আমি যাব না। আরে ভাইয়া তুমি যাও না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। কিন্তু আরে চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরব। ভাইয়ের জোরে জোরে যা বাধ্য হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল আসিফ। গাড়ি ড্রাইভ করছিল আসিফ। মোবাইলের রিংটোন শুনে তাকালো মোবাইলের স্ক্রিনের দিকে। হুট করে মালবাহী ট্রাক এসে পড়ে। মোবাইল থেকে নজর সরিয়ে সামনে তাকাতেই ট্রাকটা দেখে সর্বশক্তি দিয়ে গাড়ি ব্রেক করে আসিফ। তার আগেই ধাক্কা লাগে ট্রাকটার সাথে। ট্রাকটা থামলো না সেখানে। আশেপাশে মানুষ জড়ো হয়। ততক্ষণে আসিফ রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে পড়ে। নিরোধী পরিচিত এক ছোট ভাই যাচ্ছিল সে রাস্তা দিয়ে। আসিফকে দেখে চিনতে পারলো ছেলেটা। আর দেরি না করে ফোন দেয় নিলয়কে। আসসালামু আলাইকুম নিলয় ভাই, আমি নেওয়াজ বলছি। ওয়ালাইকুম আসসালাম নেওয়াজ, কেমন আছো তুমি? ভাই ভাই আসিফ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি ওনাকে। অবস্থা ভালো না মনে হচ্ছে। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন, বলেই কল কেটে দেয় নেওয়াজ। ভাইয়ের খবর শুনে নীলার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাড়াহুড়া করে নিজের মোবাইল সে কোথায় ফেলে গিয়েছে জানে না। সবার চোখে পানি। তাপসিরা দাঁড়াতে পারল না আর রুমে গিয়ে ঢুকরে কেঁদে ওঠে মেয়েটা। সারাদিনের না খাওয়া সবাই। খিদে তো তাপসিরারও পেয়েছে, কিন্তু গলা দিয়ে খাবার নামতে চাইছে না। নিজের অবাধ্য মনটা চাইছে আসিফ ভাইয়ের আশেপাশেই থাকতে। কি করবে সে? হুট করে মানুষটার রুমে যেতে পারবে না, ভয় করে। কথা বল জান, প্লিজ চুপ করে থাকিস না। নিশ্চুপ দাঁড়িয়ে নীলিমা। কথা বলবে না সে লোকটার সাথে। ভীষণ খারাপ লোকটা। চাইলে তো কারো মোবাইল দিয়ে একবার ফোন দিয়ে জানানো যেত, তবে দেয়নি পাশার লোকটা। কিছুতেই লোকটার সাথে কথা বলবে না নীলিমা, কিছুতেই না। নীলিমাকে চুপ থাকতে দেখে অসহায় হয়ে তাকালো নিলয়। তার অভিমানী প্রেয়সীর পানে অভিমানী রমণীটা তাকাচ্ছে না অবধি তার দিকে। জান প্লিজ কথা বল, এমন করিস না আমার সাথে। আমার দিকটাও একটু বোঝ, কষ্ট হচ্ছে আমার। তুই চুপ করে থাকলে মরে যাব আমি। বুকটা ধক করে ওঠে মেয়েটার। তার প্রেমিক পুরুষটার দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। নিলয়ের আলিঙ্গনে আবদ্ধ করে নেয় মেয়েটাকে, কাঁদতে দেয় তাকে। আপনি ভীষণ খারাপ লোক নিলয় ভাই, ভীষণ, নাক টেনে বলে নীলিমা। ঠোঁট কামড়া হাসে নিলয়, ফিসফিসিয়ে বলে, সাথে ভীষণ অসভ্য, দেখবি একটু, বলে নীলিমার কানের নলিতে আলতো করে কামড় দেয়। লজ্জায় গুটিয়ে যায় মেয়েটা। কান গরম হয়ে ওঠে, মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে ওঠে অসভ্য। হাতে মাটি ভর্তি চোখ নিয়ে বসে আছে তাপসিরা। সামনে তার প্রিয় পুরুষ। মুখটা একদম শুকিয়ে গেছে মানুষটার। মলিন মুখটা দেখে কান্না পাচ্ছে মেয়েটার। চোখ বুজে রেখেছে আসিফ। দুর্বল শরীর নিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে হয়তো। আসিফ ভাই শুনছেন? ছোট করে ডাকলো মেয়েটা। একটু নেড়েচেড়ে উঠে আসিফ।
আসিফ ভাই শুনছেন? পুনরায় ডাকলো তাপসিরা। এবার একটু জোরেই ডাকলো সে। চোখ পিট পিট করে ঘুরে তাকালো আসিফ। সামনে তাপসিরাকে দেখে অবাক হলো সে। পরক্ষণে হাতের সুপের বাটিটি দেখতে পেল। একটু নড়েচড়ে বসলো তাপসিরা। আপনি ঠিক আছেন? এখন কেমন আছেন আপনার? জিজ্ঞেস করছে তাপসিরা। ভালো। আম্মু কোথায় এখন? ছোট করে শুধালো আসিফ। কাকিয়া ঘুমোচ্ছে এখন, কিছুক্ষণ আগে এসে দেখে গিয়েছেন। তখন হয়তো ঘুমাচ্ছিলেন আপনি। আচ্ছা। আসিফ তাকায় মেয়েটার দিকে। মুখটা শুকিয়ে আছে একদম। সে বুঝে নাই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় সবাই এমন করছে কেন। তাছাড়া তো সে তো ঠিক আছে। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেঁদে কুটে চেহারার অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। আসিফ ভাই আপনার খাবার খাইয়ে দে। কণ্ঠস্বর শান্ত, দৃষ্টি শীতল আসিফের। যদিও তাপসিরা খাইয়ে দিতে এসেছে, তবুও আসিফ ভাইয়ের সরাসরি বলাতে অবাক হলো সে। বলল না কিছু। স্যুপটা খাইয়ে দেওয়ার সময় কথা হলো না আর। খাওয়ানোর শেষে উঠে দাঁড়ালো তাপসিরা। তুই খেয়েছিস কিছু? চমকালো মেয়েটা। গাড় ফিরে তাকালো। নিজের স্বাভাবিক করে দুদিকে মাথা দুলালো সে। মানে খায়নি। গিয়ে খেয়ে নিস। আগের মতোই কণ্ঠস্বর। আর দাঁড়াতে পারল না মেয়েটা। আসিফ ভাই আজকে পাগল করেই ছাড়বেন তাকে। আজকে হচ্ছে তার সাথে। এইটা কি আসিফ ভাই? বুঝতে পারছে না সে। আসিফ ভাই তাকে নিয়ে ভাবছেন। এই ভেবে তো খুশিতে আত্মহারা মেয়েটা। বসন্তের ছোঁয়া লেগেছে মনে। তাপসিরা বেরিয়ে যেতেই ঠোঁট কামড়ে হাসে আসিফ। আপনি সারাটা জীবনই একটা ভুল ধারণা নিয়ে থেকে যাবেন যে মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু ভয়াবহ সত্যটা হচ্ছে গিয়ে তারা কখনো আপনাকে ভালোবাসবে না। তারা শুধুমাত্র আপনি যে তাকে ভালোবাসেন ওই ব্যাপারটাকে ভালোবাসবে। মানতে না চাইলেও এটাই সত্যি। এবার তো ছেড়ে দেন প্লিজ, কেউ চলে আসবে। নীলিমার কথা শুনে নিলয়ের কান অব্দি পৌঁছাচ্ছে না। সে আগের মতোই শক্ত করে জোরে ধরে রেখেছে। এবার বিরক্তি হলো নীলিমা। লোকটা কোনো কথাই শুনে না তার। এখন কেউ দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন বুঝতে পারছে না লোকটা। বিরক্তিতে চকচক শব্দ করে নীলিমা, উফ নিলয় ভাই, আমাকে আমার কাজ করতে দে। নীল পাখি, ডোন্ট ডিস্টার্ব মি জান, ঘোল লাগা কণ্ঠে বলে নিলয়। কেঁপে ওঠে নীলিমা, কাঁদো কাঁদো মুখ করে বলল প্লিজ। এবার মাথা তুলে তাকায় নিলয়। আগের মতো জোরে ধরে রেখেছে। আর ইগনোর করবি আমায়? নিলয়ের কথার উত্তরে দুপাশে ঘন ঘন মাথা নাড়ল নীলিমা। মানে না। নিলয় ঠোঁট কামড়ে হাসে। পরপর নিলয় ঘাড়ে উষ্ঠদর ছুঁয়ে দেয় প্রেয়সীর। কেঁপে ওঠে নীলিমা। লজ্জায় মাথা নুয়ে নেয় মেয়েটা। নিলয় ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেয়সীর লজ্জা মাখা মুখখানায়। লজ্জাবোধীকে আর একটু লজ্জায় ফেলতে ইচ্ছে হলো নিলয়ের। আর ইগনোর করলে সবার সামনেই ঠোঁটে চুমু খাবে নীলু পাখি। হেসে হেসে বলে নিলয়। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে মেয়েটার। চোয়াল ঝুলে পড়ে। নিলয় পুনরায় নিজের সাথে মিশিয়ে নেয় তার লজ্জাবোধীকে। এতদিন নীলিমা ইচ্ছে করে ইগনোর করেছে নিলয়কে। আসিফের অ্যাক্সিডেন্টের পর কেটে গিয়েছে 10টা দিন। এই 10 দিন ঠিক সময় বাড়ি ফেরা হয়নি নিলয়ের। আসিফ যেতে পারবে না অফিসে, সব নিলয় একাই সামলাচ্ছে। তবে সে কথা বুঝতে চাইছে না তার প্রেয়সী। আসিফ এখন অনেকটা সুস্থ। ডাক্তার বলেছেন পুরো 1 মাস বেড রেস্ট থাকতে হবে। পারভিন চৌধুরীর ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন ভাইপোকে দেখতে। এই 10 দিন আসিফের আশেপাশে থেকেছেন তাপসিরা। ভার্সিটি যাওয়া হয়নি তেমন একটা। সকাল সকাল ভাইকে ডেকে পাঠিয়েছেন আসিফ। নিলয় বিকেলের দিকে কোনো কাজ আছে তোর? নিলয় ভাইকে দেখে না, কোনো কাজ নেই। আচ্ছা, একটু এয়ারপোর্টে যেতে হবে তোকে। কে আসবে ভাইয়া? আমার ফ্রেন্ড আসবে। আর কিছু বলল না নিলয়। কে আসছে সে তো বিকেলেই দেখতে পাবে। অযথা ভাইকে প্রশ্ন করতে গেল না সে। বিকেলে সবাই বসার করে বসে আছেন। নিলয় গিয়েছে ভাইয়ের বন্ধুদের রিসিভ করতে এয়ারপোর্টে। আসিফ সকালে মাকে বলে রেখেছে যেন গেস্ট রুম রেডি রাখে। যেহেতু আসিফ এখন অনেকটা সুস্থ, তাই চলাফেরা করতে তেমন কষ্ট হয় না। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। নিলয় ফোন দিয়েছিল তাদের আসতে 8 ঘন্টা লাগবে জানিয়েছেন। ঘণ্টাখানেক পেরিয়ে গেল, তারা এখনও আসছে না কেন? আসিফ নিজের মোবাইলটা হাতে নেয়। এমন সময় একটা মেয়ে দৌড়ে এসে আসিফের গলা জড়িয়ে ধরল। মেয়েটার এহেন কাজে সবাই ভীষণ অবাক হয়ে তাকালো মেয়েটার দিকে। আসিফের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে নীলিমা আর তাপসিরা। রাগের সারাশল রেডি করে ওঠে তার।
এখানে বড়রা না থাকলে হয়তো কিছু একটা করে বসতো মেয়েটা। আসিফ ঝাটকি মেরে মেয়েটাকে সরিয়ে দূরে গিয়ে বসে। মেয়েটা ন্যাকামো করে বলে, আসিফ আর ইউ ওকে? ইউ ডোন্ট নো হাউ মাচ আই মিস ইউ। রাগে মাথা ফেটে যাচ্ছে আসিফের। মা মনিদের সামনে মেয়েটা এমন করাতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ছে সে। ডোন্ট ফরগেট দিস ইজ নট ইউর কানাডা, দিস ইজ বাংলাদেশ, সো ডোন্ট ক্রস ইউর লিমিটেড অ্যাশি, দাঁতে দাঁত পিষে বলে আসিফ। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সব দেখছিল নিলয় আর আহনাফ। আহনাফ আর আশিফ ভাই বোন। যদিও তাদের বাবা মা বাংলাদেশি, তবে ওদের জন্ম কানাডায়। এই প্রথম তাদের বাংলাদেশে আসা। এর আগে কখনো বাংলাদেশে আসা আর অ্যালাউ করেনি তাদের বাবা মা। আসিফের অ্যাক্সিডেন্টের খবর শুনে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়েছেন সবাইকে। সরি সরি বলো আসি। ভাইয়ের কথায় থমথম খায় আসি। ভাইকে ন্যাকামো করে কিছু বলবে তার আগেই আহনাফ বলে, সে সরি। কাটকাট গলায় বলল আহনাফ। আশির মুখটা চুপসে গেল। মাথা নিচে করে সবার কাছে ক্ষমা চাইল সে। আহনাফ নিজেও সবার কাছে ক্ষমা চাইল বোনের কাণ্ডের জন্য। হে বাড্ডি, কেমন আছিস বলে আসিফের পাশে গিয়ে বসলো আহনাফ। বোনকে চোখ দিয়ে শাসাতেও বলল না সে। নিজেকে স্বাভাবিক করে, আসিফ আমি ভালো, তুই কেমন আছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে ওদের ফ্রেশ হয়ে আসতে দে, প্রশ্ন পরে করিস, বললেন রুকসানা বেগম। ওদের ফ্রেশ হয়ে আসতে বলে বাড়ির 3 গিন্নি গেল রান্নাঘরে। নিলয় গিয়ে দাঁড়ালো বোনের পাশে। সে বুঝতে পারছে বোন তার রেগে আছে। রাতে বাড়িতে ফিরেই জাহিদ চৌধুরী মেয়েকে ডেকে পাঠালেন নিজের রুমে। বাবাকে ডেকে পাঠিয়েছেন শুনে দেরি করলেন না মেয়েটা, সঙ্গে সঙ্গে চলে গেল বাবার কাছে। রুমের সামনে এসে নক করলো তাপসিরা। আব্বু আসবো? হ্যাঁ এসো। বাবার কথায় কেন যেন অবাক হয় তাপসিরা। মেয়ে রুমে প্রবেশ করতে মুচকি হেসে নিজের পাশে বসতে বললেন মেয়েকে। তাপসিরা বাবার পাশে গিয়ে চুপটি করে বসে, বাবাকে তুমি কতটা বিশ্বাস করো মা? চমকালো তাপসিরা, সাথে অবাকও হয়েছে। বাবার কথাটা ভীষণ অন্যরকম লাগছে তার কাছে। মেয়েটা জোরে শ্বাস নিয়ে বলে, নিজের চেয়ে অনেক বেশি। ঠোঁট প্রসারিত করে হাসলেন জাহিদ চৌধুরী। তাহলে বাবা তোমার জন্য কোনো সিদ্ধান্ত নিলে তুমি কি ভুল বুঝবে বাবাকে? ধূপ করে ওঠে মেয়েটার বুক। বাবা কি বলতে চাইছেন ভয় হচ্ছে তার। সে তো নিচু করে জবাব দেয় না। জাহিদ চৌধুরী পুনরায় হাসেন, যাকে বলে তৃপ্তির হাসি। আচ্ছা এখন নিজের রুমে যাও। তাপসিরা ঠিক আছে বলেই বেরিয়ে আসলো বাবার রুম থেকে। বাবাকে বলতে চাইছেন কিছুটা হলেও বুঝতে পারছে সে তো অবুঝ নয়। মেয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরের রুমে প্রবেশ করলেন উম্মে সালমা। তিনি গিয়ে স্বামীর পাশে বসলেন। এতক্ষণ কি কথা হয়েছিল বাপ মেয়ের মধ্যে? হাসলেন জাহিদ চৌধুরী। আগামী শুক্রবার আনিস সাহেব আসবেন ওনার ছেলে আতিফকে নিয়ে। ঠিক বুঝলেন না উম্মে সালমা, তবুও স্বামীর দিকে তাকিয়ে বললেন, তা আসুক, কী করতে হবে বলো, আমি আর বড় আপা মিলে সব তৈরি করে নেব। জাহিদ চৌধুরী স্ত্রীর মুখোমুখি হয়ে বসেন। আমাদের তাফসিরাকে দেখতে আসবেন ওনারা। চমকে ওঠে উম্মে সালমা। দেখতে আসবে মানে? বিয়ের জন্য? উম্মে সালমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে। জাহিদ চৌধুরী ছোটো করে উত্তর দেয়, হ্যাঁ। উম্মে সালমা অবাক হয়, যেন আকাশ থেকে পড়লেন। মেয়ের বিয়ের কথা এখনও ভাবেননি তিনি। তাছাড়া তার স্বামী কীভাবে তাকে না জানিয়ে মেয়েকে দেখতে আসার অনুমতি দিলেন ওনাদের? চাপা অভিমান হলো তার। তিনি ছোটো করে বললেন, বড় ভাই মেজো ভাইকে জানিয়েছ? না, ভাবলাম আগে মেয়ের মাকে জানাই। প্রত্যুত্তর করলেন না উম্মে সালমা। কাজ আছে বলে বেরিয়ে গেলেন রুম থেকে। কথাটা বড় আপাদের জানানো দরকার বলে মনে হলো ওনার। জাহিদ চৌধুরী বেশ বুঝতে পারলেন স্ত্রী তার অভিমান করেছে, কিন্তু কিছু করার ছিল না তার। একটা মানুষকে আর কতবার ফিরিয়ে দেবেন তিনি? আনিস সাহেব পূর্ব পরিচিত, ওনার সাথে বেশ কয়েকবার কাজ করা হয়েছে ওনাদের। আনিস সাহেব আগে বহুবার বলেছিলেন জাহিদ চৌধুরীর মেয়েকে তিনি ছেলের বউ করতে চান। প্রতিবারে জাহিদ চৌধুরী প্রত্যুত্তর করেননি। এবার আনিস সাহেব নিজ থেকে সরাসরি চেয়েছেন বাড়িতে আসতে। ওনাকে তো আর মুখের উপর না করতে পারেন না জাহিদ চৌধুরী। আজকেই ছোটোর সাথে কথা বলবো। ছেলেমেয়েরা বড় হয়েছে, এইবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা বাঁচবই বা কয়দিন, যে করেই হোক আজ কথা বলতে হবে। এসব ভাবতে ভাবতে রান্নাঘরে আসলেন রুকসানা বেগম।
সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উম্মে সালমা। কেমন যেন অস্থির পায়চারি করছে। তাকে এমন করতে দেখে কপালে ভাঁজ পড়ল রোকসানা বেগমের। ছোট, কি হয়েছে তোর? এমন অস্থির দেখাচ্ছে কেন তোকে? ভীত হন উম্মে সালমা। মেয়ের বাবা কারোর সাথে পরামর্শ ছাড়াই যে মেয়েকে দেখতে আসতে বলেছেন, সে কথা বড় আপা কী করে বলবেন তিনি? উম্মে সালমাকে হাসপাস করতে দেখে রুকসানা বেগম তার পাশে দাঁড়ান। কাঁধে হালকা স্পর্শ করে জিজ্ঞেস করেন, এমন করছিস কেন? কি হয়েছে তোর? কী নিয়ে চিন্তা করছিস এত? তোমার ভাই বলল আগামী শুক্রবার আমাদের তাফসীরাকে দেখতে আসবে। রুকসানা বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন উম্মে সালমার দিকে। কি বলছিস ছোট? এখনো বিয়ের বয়স হয়েছে মেয়েটার? তাছাড়া জাহিদ ভাই আমাদের না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিল? একটু থামলেন রুকসানা বেগম। আবার উম্মে সালমাকে প্রশ্ন করলেন, তুইও কি আগে থেকেই জানতি? না না না, সব কি বলছো? আমি জানলে তোমাদের আগেই জানাতাম। কথাটা শুনে আমিও তোমাদের মতো অবাক হয়েছিলাম। উম্মে সালমা বললেন উম্মে সালমা, তাহলে তুইও জানতি না? হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? চিন্তিত হয়ে বললেন রুকসানা বেগম। সে কথা আমিও ভাবছি বড় আপা, এত বড় সিদ্ধান্ত আমাদের না জানিয়ে নিয়েছেন উনি। বলল ভাইজানের সাথে কথা বলবেন। প্রত্যুত্তর করলেন না রুকসানা বেগম। নিজে যে কথা বলতে এসেছিলেন সে কথা আর বলা হলো না। ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। এতদিনের সাজানো স্বপ্নটা মুহূর্তেই তছনছ করে দিলেন জাহিদ চৌধুরী। তিনি মনে মনে ভাবলেন, না, একবার আসিফের বাবার সাথে কথা বলেই দেখি। অনেকটা দেরি হয়ে গিয়েছে এমন তো নয়, বরং এখনই সঠিক সময়, বলে দেখি ওনাকে। নীলিমা হুড়মুড়িয়ে বোনের রুমে ঢুকে দরজা আটকে দিল। তাফসীরা মাত্রই শুয়েছিল। বোনকে এভাবে আসতে দেখে আবার উঠে বসল সে। নীলু, কি হয়েছে তোর? তাফসীরা জিজ্ঞেস করে বোনকে। নীলিমা হাঁপাতে হাঁপাতে বলে, আপু, তোমাকে একটা কথা বলবো, প্লিজ রিয়্যাক্ট করো না। আগে আমার কথাটা শোনো। আচ্ছা, আগে তুই শান্ত হ, তারপর বল কি হয়েছে। বলল তাফসীরা। চাচা তোমার বিয়ে ঠিক করেছে আপু। চমকে ওঠে তাফসীরা। নীলু, কি বলছিস এসব? দেখ, ফান করবি না, এমনিতে অনেক টেনশনে আছি বনু। আমি ফান করছি না, বিশ্বাস করো নীলু, প্লিজ। নীলিমা করুণ দৃষ্টিতে তাকালো বোনের দিকে। সে তো জানে কথাটা তার বোন মেনে নিতে পারবে না। ভাইকে যে ভীষণ ভালোবাসে মেয়েটা। আপু, তুমি শান্ত হয়ে আমার কথাটা শোনো। এখন ফান করার সময় না, আমি সত্যি বলছি, বলল নীলিমা। কথা বলতে পারছে না তাফসীরা। কি হচ্ছে? বোন কি বলছে বুঝতে পারছে না সে। একটু আগেই তো বাবার সাথে কথা হয়েছিল তার। বাবা তো কিছু বলল না তাকে। তাহলে বাবা তোমার জন্য কোনো সিদ্ধান্ত নিলে তুমি কি ভুল বুঝবে বাবাকে কথা বলাটা? আসলে নীলিমার দিকে তাকালো সে। মুহূর্তে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন? বুকের ভেতর অসহ্য যন্ত্রণা থামাবে কি করে সে? হৃৎপিণ্ড কি কেউ চিরে নিয়ে যাচ্ছে আমার? না হলে এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন? কি করব আমি? আব্বু কেন এমন করলো? বোনকে কিছু বলতে না দেখে নীলিমা ছোট্ট করে ডাকলো, আবু। তাফসীরা বোনকে ঝাপটে ধরে ডুকরে কেঁদে ফেললেন। ধক করে ওঠে নীলিমার বুক। বোন কষ্ট পাচ্ছে, সহ্য হচ্ছে না তার। কি করবে এখন সে? আপু, প্লিজ কেঁদো না তুমি। তাফসীরা শব্দ করে কান্না করতে লাগলো। নীলু, প্লিজ বল না, আমি কি করব? আমি অন্য কাউকে বিয়ে করার কথা মাথায় আনতেও পারবো না রে। আমার কষ্ট হচ্ছে যেন আমি মরে যাচ্ছি। আমার সব শেষ হয়ে যাচ্ছে বনু। কিছু তো কর, আমি বাঁচতে পারবো না ওনাকে ছাড়া। অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি সত্যিই মরে যাব। আমার কষ্ট হচ্ছে বনু, ভীষণ কষ্ট হচ্ছে, বলে অজোরে কান্না করছে তাফসীরা। বোন কীভাবে কাঁদতে দেখে পানি বাদ মানছে না নীলিমার। এ আপু, এমন করে কান্না করছে কেন? এখনো সময় আছে, তুমি কান্না থামাও আগে, নিজেকে সামলে, বলে নীলিমা। তাফসীরা কেঁদেই যাচ্ছে। আপু, প্লিজ কান্না থামাও তুমি, আমার কথা শোনো। নীলিমা এক গ্লাস পানি বোনের দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নাও প্লিজ, পানি খেয়ে কান্না থামাও। এখনও ঘুমাচ্ছে সে। রুকসানা বেগম নিজের রুমেই চলে গেলেন। স্বামীর সাথে কথা বলা দরকার, আজকে বলতে হবে, যে করেই হোক। বসে থাকা মানেই তো রিস্ক নেওয়া।
রুমে প্রবেশ করতে করতেই দেখতে পেলেন দুই দেবর উপস্থিত আছেন রুমে। রোকসানা বেগমকে আসতে দেখে জাহেদ চৌধুরী উঠে দাঁড়ালেন। ভাবি এসো, তোমার কাছে যাচ্ছিলাম আমি। রোকসানা বেগম জাহেদ চৌধুরীর দিকে না তাকিয়েই বললেন, শুনেছি আমি, চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।